কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মহাখালী খাজা টাওয়ারে ডেটা সেন্টারে পুড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছিলেন মিথ্যে তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ ভবনে আগুন লাগলেও ডেটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি। ভয়ঙ্কর বিপদ চেপে আসছে বাংলাদেশের উপর। 15ই আগস্ট দলে দলে ঢাকায় আসতে হবে, 32 নম্বরে জড়ো হতে হবে, গণমিছিল করতে হবে। তার মানে একটি পাল্টা অভ্যুত্থানের একটি চেষ্টা। ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন। তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই। তিনি কি ফিরবেন? বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীর একটা অংশ ডিপ্লয়েড করবে, মানে এখানে ডক্টর ইউনূসের নিরাপত্তা অথবা বিভিন্ন কারণে তারা পাঠাবে। বাংলাদেশে কি এমন সিচুয়েশন আসছে যে মার্কিন বাহিনীরা বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিরাপত্তা দেওয়ার জন্য আসবে? যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। ইতিমধ্যেই এই সরকার ভুল করতে শুরু করেছে। তারা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয়, অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার। কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেয়নি। 15ই আগস্টকে কেন্দ্র করে একটা বড় ধরনের ষড়যন্ত্রের ছক আছে। শেখ হাসিনা তার বিভিন্ন আলামত এখন স্পষ্ট, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে, অ্যাকচুয়ালি হিন্দু সম্প্রদায়ের মুখোশ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, একের পর এক চেষ্টা। বাংলাদেশের নোয়াখালীতে ভয়ঙ্কর কাণ্ড, হিন্দুরাই নিজেদের মন্দিরে আগুন লাগানোর ঘটনা। সেই ঘটনা সামনে এসেছে, আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে চক্ষু চড়ক গাছ সবার। জানা যায় স্থানীয় একটি হিন্দুবারের মন্দিরে আগুন লাগে। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। দর্শক, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারও কিন্তু গঠন হয়ে গিয়েছে, কিন্তু বিপদ যেন কাটছেই না। দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছে একটি অসাধু মহল। তো দর্শক, তারা ঠিক কিভাবে ক্ষতি করার চেষ্টা করছে বাংলাদেশকে এবং ডক্টর ইউনূসকে, দর্শক সেটি আশা করছি আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, তার প্রত্যেকটি ভিডিওই কিন্তু আপনাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সেটা শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের উপর এই মুহূর্তে কী ধরনের দুঃসংবাদ ধেয়ে আসছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনাদের ভিডিওর শুরুতেই যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি মাপ চাচ্ছি, ক্ষমা চান, এটা উনি আবার বলবে, আবার উনি মনে কাটতে বলেন, এখন এবার এটা প্লে কাটতে বলেন, কাটতে বলেন, কাটতে বলেন, এটা জয় বাংলা বলা যাবে না, কোটা বলা যাবে না, বলেন আমি দুঃখিত। ওনাকে বলতে পারেন জয় বাংলা বললে কেন? হ্যাঁ, দুঃখিত বলতে বলেন, দুঃখিত বলতে বলেন, সরি বলতে পারেন। ইয়েস, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ। সরি বলতেছে, সরি বলতেছে, ওই যে বলতেছে আমরা দুঃখিত বলছে, দুঃখিত বলছে, জয় বাংলা। এই দেশের তথাকথিত রাজনীতিবিদরা এই জনগণকে গত 53 বছর একটা ভুলভুলি দিয়ে রাখছিল। তবে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা এই দলটির বাবা মা, যাদের হাত ধরে এই দলটির উৎপত্তি, আমি বিশ্বাস করি তারা যতই খারাপ হোক, দেশ নিয়ে গাদ্দারি করার মতন এতটা খারাপও তারা না। কারণ একজন পিতা যেমন চায় না তার সন্তানকে বাহিরের মানুষ খারাপ বলুক, তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আরও যে পার্টিগুলো আছে, তাদের যারা মেইন স্রষ্টা এই দলগুলার, তারা কখনো চায় না তাদের দলকে মানুষ খারাপ বলুক। কিন্তু সমস্যা হচ্ছে, এত বড় দলগুলোকে বাহির থেকে কন্ট্রোল করা এত সোজা হয় না। যেমন আপনার গ্রামের ইউনিয়নের একজন ছাত্রলীগের নেতা বা ছাত্রদলের একজন নেতা, সে যখন একটা অপকর্ম করে, এটার ইফেক্ট কার উপরে পড়ে? দলের উপরে পড়ে। সরকার বদলায়, এই লেভেলের যে নেতা, পাতি নেতা, বিচি নেতা, এরা বদলায় না। এরা সুযোগ সন্ধানী, বৈশা থেকে কখন লুটপাট করবে, আর এজ এ রেজাল্ট দলগুলা বরাবরই বদনামের শিকার হয়। তো কেন এতগুলো কথা বললাম? ডক্টর ইউনূসের যে সরকার এই মুহূর্তে বৈধ, এটা সুপ্রিম কোর্টের থেকে এটার বৈধতা দেওয়া হয়েছে, আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে বৈধতা দিয়েছে এবং কি ওয়েলকাম করেছে, কোঅপারেশন করছে। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে, সেন্ট মার্টিন বেচে দিবে।
এরকম একটা প্রচারণা আছে, বা ডক্টর ইউনূসের নিরাপত্তাগত ইস্যুটা কতটুকু স্ট্রং। তো এগুলো নিয়ে অনেকেই বলছেন যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীর একটা অংশ ডিপ্লয়েড করবে, মানে এখানে ডক্টর ইউনূসের নিরাপত্তা অথবা বিভিন্ন কারণে তারা পাঠাবে। সারা পৃথিবীর অনেক দেশে, সৌদি, দুবাই, কাতার, আপনি যদি দেখেন বাহরাইন, সেখানে তাদের সামরিক ঘাঁটি আছে, সেনাবাহিনী থাকে। আমি যে দেশ আছে কোরিয়াতে আছে, পাকিস্তানে আছে, অনেক দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা বসবাস করছে। তবে বাংলাদেশে কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা এখানে বসবাস করতে আসতেছে? আপনি একটু নর্মালি যদি চিন্তা করেন, একজন মার্কিন সামরিক সেনা যে থাকে তার যে বেতন, এটা মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা হয় একটা সেনাবাহিনীর সৈনিকের বেতন। পাশাপাশি তাদেরকে থাকার জন্য বিশাল একটা স্পেস দিতে হয়, অনেক কিছু করতে হয়। বাংলাদেশে কি এমন সিচুয়েশন আসছে যে মার্কিন বাহিনীরা বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিরাপত্তা দেওয়ার জন্য আসবে? আমাদের সেনাবাহিনীকে আপনি এনাফ মনে করেন না? সমস্যা হয়েছে বাঘের গায়ে, যখন মনে করলেন যে বিড়ালের খাল পড়ে যায়, তখন বাঘ ভুলে যায় যে বাঘ। বাংলাদেশ সেনাবাহিনী যে বাঘ, এটা নিশ্চয়ই ইতিমধ্যে টের পাইতে শুরু করছেন, আমরা আগেও টের পাইছিলাম। তবে ওই যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, রাজনৈতিক দুরভিসন্ধিগুলোকে পাকাপোক্ত করার জন্য তারা এই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টা করে, এক একজন এক একভাবে সিম্পেথি নেওয়ার চেষ্টা করে। আর সেই সিম্পেথির এজ এ রেজাল্ট আজকে পুলিশের সাথে, র্যাবের সাথে, বিজিবির সাথে সারা বাংলাদেশে যা হয়েছে, এটা হচ্ছে আউটপুট যে এই প্রতিষ্ঠানগুলো যখন রাজনৈতিক সরকারের গোলামি করে, পেটুয়া বাহিনীর ভূমিকায় পালন হয়, শুধুমাত্র সরকার বদলায়, পুলিশের কাজ একই, পিটানো, ধৈর্য আনা, একটা হয়রানিমূলক মামলা দেওয়া, শুধু জাস্ট হচ্ছে বিএনপি গেলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ গেলে বিএনপি। এতদিন আমরা এই জিনিসগুলোই দেখছি, বাট সেইখানে একটা আমূল সংস্কার তৈরি হতে যাচ্ছে। স্বাধীনতার 53 বছরে পুলিশ বাহিনী এত বড় বিপ্লব করেনি কেন? তারাও বুঝতে শিখে গেছে ডিবির হারুন, বেনজির, বিপ্লব বড়ুয়ারা বিলিয়নস অফ ডলার কামাই ফেলছে, কিন্তু তাদের পরিণতি কি হচ্ছে? মাইরা রাস্তায় ঝুলাই রাখতেছে, বাড়িতে থাকতে পারতেছে না, অফিস থানা জ্বালাই দিচ্ছে। কেন? তাদের একটাই অপরাধ, রাজনৈতিক সরকারগুলোর পারপাস সার্ভ করার জন্য উপর মহলের যেই বিসিএস ক্যাডার অফিসাররা, তারা তাদেরকে দিয়ে জুলুম নির্যাতন করাইছে। তদ্রুপ রাজনৈতিক নেতারাও, তারা মনে করলেন দেশ ছেড়া ভাইগা গেছে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী, আমজনতা, তাদের পরিণতি কি হচ্ছে? এখনো অনেকে মাঠের মধ্যে এদেরকে চাঙ্গা করার চেষ্টা করতেছে। এদেরও কাজ হচ্ছে ধান্দা করেই খাওয়া। আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে আসবে, এখানে ঘাঁটি গাড়বে, এটা করবে, সেটা করবে, এই ধরনের বক্তব্য দিয়া যারা সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা চালাচ্ছেন, ওই সকল পেজ, ওই সকল বিভিন্ন যে আইডিগুলো আছে, এটা আমাদের সাইবার ইন্টেলিজেন্স থেকে আইডেন্টিফাই করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। কারণ একটা শ্রেণী তো এখন চাইবেই না। বিএনপির একটা অংশ কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারকে পছন্দ করছে না। আর বিকাশ গ্রুপ, তারেক ওই যে কি আছে, রাশেদ, এরা তো ভাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, সালনাই কি নাম রাখছে, বাঘা, ওইরকম অবস্থা হয়ে গেছে এদের। তো এরকম নানান শ্রেণী আছে ডক্টর ইউনূসের এই সরকারকে নিয়ে নানান প্রোপাগান্ডা চলাচ্ছে। দেখেন, আমি ডক্টর ইউনূসের সরকারটাকে আজীবন থাকুক আমি চাই না, আমিও চাই না। আমি চাই গত 53 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো, আপনি যে দল করেন, আমি যে দল করি, বাংলাদেশকে কোথায় নিয়ে আসছে? মুখে মুখে বলে, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশ ওই জায়গাতে আছে লুটপাট, দুর্নীতি, গায়ের জোর, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনের হস্তক্ষেপ। আপনি ব্যক্তি জীবনের বাইরে কিছুই না। সরকার পরিবর্তে উন্নয়ন হচ্ছে, কিন্তু ব্যক্তি, নাগরিক স্বাধীনতা, জীবন, সেফটি, এগুলা তেলবাজির মধ্যে আটকে আছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে আগামী দিনে কেমন হওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত, এইটার একটা সিলেবাস এই ডক্টর ইউনূসের সরকার করে দেওয়া দরকার। তারপরে তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আগামীতে যেই সরকার আসবেন তাদের জন্য একটা সিলেবাস থাকবে যে দেখো, একটা নিরপেক্ষ সরকার যদি চায়, তাহলে এই যে বাজেট ক্রিয়েট হচ্ছে রাষ্ট্রের, বিশাল অঙ্কের বাজেট, যেগুলো নিয়ে আমরা গর্ব করি, কারণ এগুলো আমরা চুরি করি। গর্ব করি কেন? এগুলো চুরি করি, বিদেশ থেকে ঋণ করি। প্রত্যেকটা সরকার, কখনো হাওয়া ভবন, কখনো আয়নাঘর, এইসব ধান্দাবাজি চলছে এই দেশটাতে। আপনার আমার দলের নেতারাই কিন্তু এগুলো করছেন। আপনার আমার জীবনযাত্রা এখনো মিডল ইস্টে বসে বসে দলের দালালি করি, আপনি করেন, আমি করি, এগুলাই কি লাভ হয় বলেন? দলকে ভালোবাসি, অন্তরে বঙ্গবন্ধুরে ধারণ করি আমি ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু বাংলাদেশকে যেই জায়গায় নেওয়া দরকার, কিভাবে চলা দরকার, শিক্ষার্থীরা যা দেখাচ্ছে এটা থেকে 100 গুণ ডেভেলপ হবে কখন? যদি সরকার এই কাজগুলোতে হাত দেয়। ডক্টর ইউনূসকে সময় দেওয়া দরকার, একটু সিস্টেমটা দেখাই দেওয়া দরকার, তারপর একটা নির্বাচন দিয়া যেই সরকার জনগণ নির্বাচিত করে আনবে, তারা বসবে, তারা দেখবে যে হ্যাঁ, আগে এইভাবে হয়েছে। মানুষ জানবে যে একটা এলাকার বাজেটটা যখন আসে এইভাবে হয়, সেনাবাহিনী এইভাবে কাজ করছে, পুলিশ এইভাবে কাজ করছে। এরপরে যখন কোনো রাজনৈতিক সরকার এসে পুলিশকে আবার পেটুয়া বাহিনী বানাইতে চাইবে, বিএনপি আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে, পুলিশকে প্রটেস্ট করতে হবে। পুলিশের সামনে নসিহত থাকবে যে এরকম একবার পরিণতি হয়েছিল, আবারও আসতে পারে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সামনে একটা নসিহত থাকবে, জনগণ এইভাবে উৎখাত করছিল, ভবিষ্যতেও করতে পারে, একটা ভয় তৈরি হবে। আমার সেনাবাহিনীর গায়ে যে হাত দিয়েছে, ওই গোপালীদের বিচি কেটে ফেলতে হবে। সাবধান করে দেওয়া হলো গোপালীদেরকে। দুঃসাহস বেশি হয়ে গিয়েছে, চুরি ডাকাতিও তোমরা করছো, আর আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে গোপালগঞ্জে। আমি আহ্বান জানাবো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, আপনি কিন্তু সেনাবাহিনীর একজন চৌকস অফিসার। আজকে আপনার সেনাবাহিনীর গায়ে আগুন লাগিয়ে দিবে, সেনাবাহিনীর গাড়ি পুড়ে ফেলবে গোপালগঞ্জে। এটা আমরা কখনো বরদাস্ত করব না।
আমরা যারা এই যুদ্ধে সিপাহী হিসাবে কাজ করেছি, আমরা গোপালীদেরকে ছাড়বো না। যেই গোপালীরা সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগানোর মতো দুঃসাহস আজকের এই দিনে পেয়েছে। আমি ব্রিগেডিয়ার শাকাওয়াত সাহেবকে বলছি, আপনি কিন্তু বাংলাদেশের হোম মিনিস্টার, এখন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। আপনি সেনাবাহিনীর ইজ্জতের জন্য ওই গোপালীদেরকে যদি 24 ঘন্টার ভিতরে আপনি অ্যারেস্ট করে সেনাবাহিনীর আইনে, সেনাবাহিনীর নিয়মে বিচারের মুখামুখি না করেন, তখন কিন্তু আপনাকে নিয়ে আমরা সমালোচনা করতে বাধ্য হব। আমরা চাই না আপনার মতো এই চেয়ারটাকে অমূল্যায়ন করতে, অসম্মান করতে। আমরা সেই গোপালীদের চেহারা দেখতে চাই। আমি চেহারা দেখতে পাইনি, ওরা পিছন দিকে ফিরেছিল, ওরা গাড়িতে আগুন লাগিয়েছে, আমি কিন্তু দেখেছি। আমি আজকে বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, ওই গোপালীরা নাকি ঢাকায় আসবে, ঢাকায় আসার স্বপ্ন ওদের এর আগেই তছনছ হয়ে যাবে। ওই গোপালী কয়টা মিলে এখন নাকি শুকনায় নৌকা চালাবে, ওরা রাস্তার উপর নৌকা চালানো ওদেরকে শিখিয়ে দিতে হবে। গোপালগঞ্জে বহু দেশপ্রেমী মানুষ আছেন, গোপালগঞ্জে বহু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানুষ আছেন, গোপালগঞ্জে বহু বাংলাদেশ জামাত ইসলামীর মানুষ আছেন, ছাত্রদল, ছাত্র শিবির কোথায় আছেন? ঘুমিয়ে আছেন কোথায়? আপনারা গোপালগঞ্জে থেকে উঠুন। আপনারা যারা ছাত্র শিবির আর ছাত্রদল করেন, তারাই শুধু গোপালীদেরকে প্রতিহত করা সম্ভব। তাই আমি ছাত্র শিবির গোপালগঞ্জ জেলা এবং জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলাকেও দায়ী করব, যদি এই গোপালীদেরকে আপনারা 24 ঘন্টার ভিতরে দমাতে না পারেন, গোপালীরা যেন আর ওই হুঙ্কার ওখানে থেকেও দিতে না পারে। আমি সেনা প্রধান সহ আজকের এই অপমানের প্রতিশোধটা আমি সেনাপ্রধান সহ বাংলাদেশের এই মুহূর্তে যারা দায়িত্বপ্রাপ্ত, আইন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আছেন, আমাদের আসিফ নজরুল স্যার এবং আমাদের স্যার ডক্টর ইউনূস সাহেব আছেন, সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের দায়িত্বে ওনার জন্য কোনো অসম্মান না হয়। ওনার কোনো অসম্মান হলে সেই গোপালীদের চামড়া থাকবে না। 15ই আগস্ট দলে দলে ঢাকায় আসতে হবে, 32 নম্বরে জড়ো হতে হবে, গণমিছিল করতে হবে। তার মানে একটি পাল্টা অভ্যুত্থানের একটি চেষ্টা, মোটামুটি একটু পরিষ্কার। তাহলে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেই শেখ হাসিনা মাথা নিচু করে পরাজিত হয়ে চলে গেলেন ভারতের মাটিতে, সেখানে বসে এখন দলকে নির্দেশ দিচ্ছেন। তার কারণে আজকে তারই দলের কত নেতা কর্মীর জীবন বিপর্যস্ত। তিনি নিজেকে নিরাপদ করে চলে গেলেন, সেখান থেকে তিনি এখন নির্দেশ দিচ্ছেন। এবং সামনে কি হিন্দুদের যে বিভিন্ন সভা সমাবেশগুলো হচ্ছে, সেগুলো ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। খেয়াল করেন যে এই সমাবেশগুলোতে যত মানুষের আগমন, এরা কি সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের? না। যারা কাছ থেকে দেখেছেন, তারা পরিচিত মুখগুলো দেখছেন যে এরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী। অর্থাৎ তাদেরকে সামনে রেখে এখন সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। এবং 15ই আগস্ট তাদের টার্গেট, সেই 15ই আগস্টে তারা আবার একটি বিশাল আকারের অভ্যুত্থান ঘটাবেন। এখনো সেই স্বপ্নে আছে। দুঃখজনক হচ্ছে এই যে এইরকম ন্যাক্কারজনক পরাজয়ের পরও শেখ হাসিনার কোনো উপলব্ধি নেই। সে মনে করছেন যে এটি একটা সাময়িক আবেগের বশবর্তী হয়ে এরকম একটি ঘটনা ঘটে গেছে, এটা একটা দুর্ঘটনা, সুতরাং এখন এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। যে আওয়ামী লীগের এখন কোনো চিহ্ন নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে, দলের নেতা কর্মী কারো একটা প্রেস রিলিজ দেওয়ার মতো ক্ষমতা নেই, সে এখন ভারতে বসে দিল্লিতে নিরাপদ আশ্রয় যে সে এখন দলের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে। তার একটা মানে বাস্তব প্রমাণ হচ্ছে এটা। এবং এটা বলতে পারেন যে এটা ফেক, এটা ঠিক না, সেটা পরীক্ষা করলেই বোঝা যাবে। কিন্তু যারা অনেকদিন থেকে শেখ হাসিনার কণ্ঠের সাথে পরিচিত, তারা এটাকে ফেক বলবেন না। এবং যে দৃশ্যমান ঘটনাগুলো, সেটা তো পরিষ্কার। গোপালগঞ্জের যেই ভয়াবহতা এবং সেখানে যে গত কয়েকদিন থেকে এই অন্তর্বর্তী সরকারের যে নিরপেক্ষতা, তার সুযোগ নিয়ে যেভাবে তারা মাঠে নেমেছে এই গোপালগঞ্জে, প্রতিদিন শেখ হাসিনাকে দেশে ফেরার দাবিতে তারা মিছিল করছে। তো শেখ হাসিনা তো ভারতে না যেতে গোপালগঞ্জেই যেতে পারতেন, গোপালগঞ্জে গেলেন না কেন? গোপালগঞ্জে তার নেতা কর্মীরা যেভাবে জীবন বিলিয়ে দিচ্ছে, যেভাবে সেনাবাহিনীর সদস্যদেরকে মারধর করেছে, তো সেটাই তো তার জন্য নিরাপদ জায়গা হতো। তো তিনি দেশের মাটিতে না থেকে তিনি ভারতে যে, যেখানে এখন পর্যন্ত তার কোনো রাজনৈতিক আশ্রয় মেলেনি, পলাতক আসামির মতো, যার হয়তো কয়েকদিন পরেই হয়তো নানা গণহত্যার অভিযোগে মামলা হবে, সে পালিয়ে বেরিয়ে এখন সেখান থেকে তিনি সংগঠিত করার চেষ্টা করছেন। অথচ কতকাল ধরে তারেক রহমানের ব্যাপারে তিনি কথা বলতেন যে তারেক রহমান যুক্তরাজ্যে পালিয়ে গিয়ে রাজনীতি করছে, তার এই রাজনীতি নিষিদ্ধ, কত রকম কথাবার্তা। আজকে সে নিজে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে এখন তিনি এই কাজটি করছেন এবং গোপালগঞ্জকে কেন্দ্র করে আর বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদেরকে সংগঠিত করার চেষ্টা করছে। অর্থাৎ হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে
এই কাজগুলো করছে। এটা কত বড় ন্যাক্কারজনক কর্মকাণ্ড। আমি জানি না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে, এই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার নজরে আনছে কিনা, তারা এই ব্যাপারে প্রতিবাদ করবে কিনা আমি জানি না। এখন হয়তো সরকার গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু এটা নিঃসন্দেহে এটি বড় ধরনের একটি প্রভাব বিস্তার করবে যে ভারতের মাটিতে কিভাবে আশ্রয় পেল, এটা একটা কোশ্চেন। ভারতের মাটিতে আশ্রয় দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সম্পর্কের কতখানি উন্নয়ন ঘটবে বাংলাদেশের সাথে, এটা তো বড় একটা প্রশ্ন আছে। সবচেয়ে বড় কথা হলো এই ধরনের তৎপরতা কি চালাতে পারে? 15ই আগস্টে সবাইকে দলে দলে আসতে বলছে। 15ই আগস্ট সেটাও দেখেন, বঙ্গবন্ধুকে তার 15ই আগস্ট সেই তার নিহত হওয়ার দিনটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। অর্থাৎ প্রথমে হিন্দু, এখন হচ্ছে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সেই নির্মম হত্যাকাণ্ড, সেটাকেও ঢাল, সেটাকেও পুঁজি করে শেখ হাসিনা তার রাজনীতিকে আবার পুনর্জীবিত করতে চাচ্ছে। বিষয়টি এত সহজ, এখনো কি বুঝতে পারছে না কিভাবে একটা জুডিশিয়ারি কু ঠেকানোর জন্য হাজার হাজার ছাত্র হাইকোর্টে ছুটে গেল? এই ছাত্ররা কি এখন ঘরে চলে গেছে? তারা রাস্তায় আছে। ঢাকার রাস্তায় অন্তত 50,000 শিক্ষার্থী অবস্থান নিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। তারা আস্তে আস্তে বিভিন্ন থানাকে সহযোগিতা করবে, মানুষকে সহযোগিতা করবে। তাদের ঘুম ভেঙে গেছে। এই ঘুম ভেঙে যাওয়া হাজার হাজার তরুণ শিক্ষার্থী, তারা শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে অ্যালাউ করবে, প্রতিহত করবে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।